কেওক্রাডান ঘুরে এসে এখন রাতের বেলায় আমরা একটু বগা লেকের চারপাশটা ঘুরে ফিরে দেখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ইতিমধ্যেই আমরা আপনাদের সাথে ঢাকা টু বগা লেক টু কেওক্রাডানের যে প্রথম অংশটা সেটা আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি তারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো এটা ছিল পরের দিন খুব সকালবেলায়। এই যে আমাদের রুমের বারান্দা থেকেই কিন্তু বগা লেকটার এভাবে একদম পুরোটা দেখা যাচ্ছে, কারণ আমাদের রুমটা ছিল একদম বগা লেকের অপোজিটেই, একদম সামনাসামনি। তো খুব ভালো লাগছিল পরিবেশটা দেখে। তো আমি ভাবলাম একটু এখানকার ক্লিপ নিয়ে নিই। আর আমাদের রিসর্টের নাম ছিল এই যে মেঘমায়া রিসর্ট। আপনারা চাইলে বগা লেকে গেলে এই রিসর্টে থাকতে পারেন। ওখানে তো আমি প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, থাকার ব্যবস্থা কিন্তু খুবই সীমিত এবং খুব একটা ভালো না। তো আমাদের এই রিসর্টটা মোটামুটি ভালোই ছিল, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। তো দেখেন কি পরিমাণে কুয়াশা। এক তো এমনিতেই পাহাড়ি উঁচু নিচু ঢালের রাস্তা, তারপর যদি এরকম ঘন কুয়াশা থাকে, তারপরেও তো ক্যামেরাতে যথেষ্ট ক্লিয়ার রোড দেখা যাচ্ছে, বাট বাস্তবে কিন্তু সেরকম দেখা ছিল না। কুয়াশায় পুরো উইন্ডোটা এমনভাবে ঘোলাটে হয়ে গিয়েছিল। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এক্সট্রা একটু পানি মেরে ক্লিয়ার করে নাও। খুবই ঘন কুয়াশা পড়েছিল। আর যেহেতু আমরা এখন আবার যাব দেবতাখুমে, তো আমাদের সময়ের একটা ব্যাপার আছে, এই জন্য আমরা অনেক সকালবেলায় আসলে বের হয়েছিলাম। আর চারিপাশে সব পেঁপের গাছ, তারপরে কলা গাছ চাষাবাদ করেছে, এমনি হয়েছে পাহাড়ে। ভালো লাগছিল ওগুলো দেখতে, আর খুব ভয়ও করছিল। আমি তো দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছিলাম, কারণ আসলে একটু ভয়ানক সিচুয়েশন ছিল, কারণ রাস্তাগুলো তো খুবই ঢালু রাস্তা, ঢালের রাস্তা, কোথাও উঁচু অনেক, কোথাও একদম নিচু হয়ে গিয়েছে। আর রাস্তাতে যেহেতু সারা রাতেই কুয়াশা পড়ে একটা স্লিপারও হয়ে আছে, বৃষ্টিতে বর্ষাতে যেরকম গাড়ি চাকা স্লিপ কাটে সেরকম স্লিপ কাটতেছিল। আর ঢালের রাস্তা সেহেতু আপনারা যারা গাড়ি চালান তারা বুঝতে পারছেন হয়তো বা যে আমি কী বলতে যাচ্ছি। তো চাকা কিন্তু স্লিপ হয়ে যাচ্ছিল অনেক। আর আল্লাহ মাফ করুক, এখান থেকে একবার যদি নিচে পড়ি তাহলে তো আর ফিরে আসার কোনো ওয়েই আসলে নেই। তো খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন ছিল এটা। তো আমরা আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে পড়তে আর কি যাচ্ছিলাম। আপনারাও যারা যাবেন খুব সাবধানে আর কি ড্রাইভ করবেন। আর আমাদের যেহেতু একটু রাশ ট্যুর ছিল, কারণ আমরা এখান থেকে দেবতাখুম যাব, আবার ওখান থেকে ব্যাকে আবার বান্দরবন আসতে হবে। তো আমাদের একটু টাইমের ব্যাপার ছিল, তো এটার জন্য আমরা একটু আর্লি বের হয়েছি। তবে আপনাদের যদি এরকম রাশ ট্যুর না থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা আপনারা একটু বেলা পড়লে তারপরে বের হয়েন, একটু রোদ উঠলে বের হন, তাহলে কুয়াশাটা এত পাবেন না, আর স্মুথলি ড্রাইভও করতে পারবেন। তো এই তো আমরা যাচ্ছি। এই যে দেখেন কতটুকু বোঝাইতে পারছি জানি না, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঢাল ছিল। তো ক্যামেরাতে আসলে ওইভাবে ওরকম বোঝা যায় না, বাস্তবে যতটা বোঝা যায়। তারপরও আমি চেষ্টা করেছি, কারণ আমার ভিডিও দেখে যদি কেউ একটু ধারণা পেতে চান, তাহলে আমি যদি 1-2%ও ধারণা আপনাদের দিতে পারি তাহলে এটা আমার জন্য একটু সার্থকতা হবে। কারণ ভিডিও করাটা কিন্তু কম কষ্টের কাজ না, হাতটা ধরে যায়, ব্যথা করে, তারপর অনেক সময় মনে থাকে না, অনেক সময় ইচ্ছা করে না। আর আমি তো এই মুহূর্তে এই ট্যুরটা আমার জন্য খুবই কষ্টদায়কই একটা ট্যুর ছিল বলবো, কারণ আমি হসপিটাল থেকে রিলিজ হয়েছিলাম মাত্র 2 দিন হবে। তারপরে এই ট্যুরটা আমি প্রথমে পার্ট 1 সেটাতে আমি আপনাদের ডিটেলসে সব কিছুই বলেছি, মোটামুটি যতটুকু বলা আর কি সম্ভব। তো এই তো যাই হোক, এই যে এখান থেকে কিন্তু এই যে ভাইয়ারা পেঁপে কিনে নিল, আর একটা পেঁপে আমার হাজব্যান্ড আবার বললো যে কাটেন, আমরা একটু খেয়ে দেখি। এখানে পেঁপেগুলো আমরা একটু কেনাকাটাও করলাম আর কি, অনেকগুলো পেঁপে এখান থেকে কিনেছি। তারপরে বড়ই যেগুলো দেখছেন অসাধারণ মিষ্টি ছিল, ঢাকা শহরে এত ভালো মিষ্টি বড়ই আমি কখনো পাইনি, কারণ ঢাকা শহরে যেগুলো হয় সেগুলো তো দেখা যায় চাষ করে তারপরে হয়। আর এই বড়ইগুলো ওনাদের এগুলো চাষ, বাট ওনারা তো আসলে ওই ধরনের কীটনাশক বা সার ইউজ করে না। আর পাহাড়ের মাটিতে অন্যরকম হয়তো বা একটা স্বাদ থাকে, যে কোনো ফলই দেখবেন একটু মিষ্টি লাগে বেশি। তো আমি এই বড়ই এই জাতের বড়ইগুলো এত মিষ্টি আমি কখনোই খাই না, আমার খুব ভালো লেগেছে। আপনারাও চাইলে খেয়ে দেখে কিনতে পারেন। তো এই যে আবার আমাদের
যাত্রা শুরু হয়ে গেল। আমরা এই যে মোনলাই পাড়ার যে পাবলিক টয়লেটটার কথা আমি আমার প্রথম পার্টে হচ্ছে বলেছি, ব্লগের প্রথম পার্টে আমি হচ্ছে বলেছিলাম যে খুবই ক্লিন, নামে পাবলিক টয়লেট বাট অনেক ক্লিন। তো এখানে দেখা যায় আমরা তো হচ্ছে রুম পেয়েছিলাম অ্যাটাচ বাথরুমে, বাট আমাদের সাথে যারা কো ট্যুরিস্ট ছিলেন ওনারা অনেকেই হচ্ছে রুম অ্যাটাচ বাথরুম সহ রুমটা পায়নি, মানে ম্যানেজ করতেই পারেনি, একেবারেই ছিল না। ওখানে থাকার পরিবেশটা আসলে একটু সমস্যা। তো ওনারা অনেকেই দেখা যায় এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছে, কারণ এখানকার পরিবেশটাও ভালো, ওয়াশরুম টাশরুম সব ক্লিন, এই জন্য। তো আমরা এখানে একটু বিরতিও নিলাম, ওনারা ক্লিন হলো, আমরা একটু চাটা খেলাম। তো এখানে একটা মজার জিনিস হয়েছে, এখানে কিছু হচ্ছে ডুগু মানে ডগির হচ্ছে বেবি ছিল, ডগির বেবি এত আমার পিছনে পড়ে গিয়েছিল, মানে আমার ভালো লাগে দূর থেকে দেখতে, বাট আমি হচ্ছে ডগ এমনি খুব ভয় পাই, ক্যাট বলেন ডগ বলেন এগুলো আমি মানে অনেকে খুব ভালোবেসে কোলে টোলে নেয় না, আমি আবার মানে আমার ভালোবাসা আছে তাদের উপরে, বাট আমি কোলে টোলে ওভাবে সাহস করে নিতে পারি না বা গায়েটায় হাত দিতে পারি না, আমার খুব ভয় করে। তো সে আমার পিছনেই পড়ে গিয়েছে। তো আমার হচ্ছে ভাগ্নেটা আমাকে বলছে যে খালামণি ও আসলে তোমাকে লাইক করেছে, দেখো এতগুলো মানুষের মধ্যে ও তোমার পিছন পিছনে ঘুরছে, তোমার কাছেই যেতে যাচ্ছে, ও তোমাকেই চুজ করেছে। তো আমার হাসি লাগলো যে আসলে ও আমাকে চুজ করেছে বা আমার কাছে আসতে যাচ্ছে, আমার কোলে উঠতে যাচ্ছে, বাট আমি এমন একটা পার্সন যে আমি ওকে ভালোবাসছি, আমি ওকে খাবারও মানে খাইয়ে এসেছি, কিন্তু হচ্ছে আমি ওকে যে একটু কোলে নিব ইয়ে করবো আমার আমার হলোই মানে আমি এত ভয় পাই, আমি সিরিয়াসলি খুব ভয় পাই, আমি নিতে পারিনি। বাট খুব কিউট, খুব কিউট, একদম গুলগুল করে ঘুরে বেড়াচ্ছিলো, দেখতে খুব ভালো লাগছিলো। আমি ওকে আসার সময় আবার খাবার একটু খাইয়ে এসেছি। তো এখান থেকে আমরা একটু চাটা খেয়ে নিয়ে এখন আবার এই যে আমরা রওনা দিলাম বান্দরবন শহর হয়ে, এখন আমরা চলে যাব দেবতাখুম। তো চলেন দেখতে থাকেন।
তো মুনলাই পাড়াতে আমরা একটু বিরতি নিয়েছিলাম, আপনারা যেমনটা দেখলেন। ওখানে আমরা একটু জাম্বুরা মাখা খেলাম, একটু ডাব খেলাম। ওখানে একটু বিরতি নেওয়ার পরে পাড়াটা আপনাদের সাথে একটু ঘুরে ফিরে শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে রোমা বাজার। রোমা বাজারে যাওয়ার সময় আমরা ঠিক যে জায়গায় থেকে লাঞ্চ করে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে আবার আমরা রওনা দিব দেবতাখুমের উদ্দেশ্যে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক।
যেতে যেতে একটা লোকাল বাজার দেখলাম, এখানেও ওনারা সব ধরনের ওনাদের হচ্ছে চাষাবাদ হচ্ছে কৃত পণ্য নিয়ে বসেছিল। এখানে বিভিন্ন রকম হচ্ছে আপনার ওই যে বিন্নি চালগুলো পাওয়া যাচ্ছিল, বাদাম, পেঁপে। এই জায়গার পেঁপেটা প্রচণ্ড মিষ্টি ছিল। আমরা যত জায়গার থেকে পেঁপে অনেক জায়গা থেকে আমরা অলরেডি কিনে ফেলেছি, বাট হচ্ছে সবচেয়ে মিষ্টি এই জায়গার পেঁপেটা ছিল। তারপরে এই যে দেখেন ইনি শুটকি বিক্রি করছে, তারপরে কেউ কেউ জুমের চাষকৃত হলুদের শুকনা হলুদ যেটা সেটা বিক্রি করছে, তারপরে হচ্ছে মরিচ শুকনা, তারপরে হচ্ছে তিল, বিভিন্ন রকম আইটেম এখানে বিক্রি করছিলো। আমিও বেশ অনেক কিছুই এখান থেকে শপিং করে ফেলেছি। শপিং হলে যেটা হয় আর কি, মানে শপিং করতে পারবো এরকম কোনো স্কোপ আমি বাদ দিই না। তো এখানে নেমে পড়লাম, আর এখান থেকে আমার দেখা দেখে আরও সবাই নামলো গাড়ি থেকে। তারপর আমরা এখান থেকে আবার টুকটাক শপিং করলাম, আর এখন আপনাদের সাথে সেটাই শেয়ার হচ্ছে। আর এই যে দেখেন সবার হাতে হাতে বড়ইয়ের প্যাকেট, কারণ কি এই বড়ইগুলো আসলেই খুব মিষ্টি, এটা রিভিউ খুব ভালো হয়েছে। আমি এই যে আমার হাজব্যান্ডকে বলছি যে বড়ই নাও, তো আবার আমাকে দেখালো যে অলরেডি নিয়ে ফেলেছি। আর এখানে এই যে দেখেন শিমগুলো বিক্রি হচ্ছে, কেমন মানে একটা থোকা থোকা টাইপ করে শিম বিক্রি হচ্ছে। আর এই পেঁপেগুলো অতটা ভালো ছিল না, এটা হচ্ছে দেশি পেঁপে ছিল। আর এগুলো হচ্ছে জমির চাষকৃত যে ধানি মরিচ যেটাকে বলে, এই মরিচের শুকনা ভার্সনটা। আর এটা কাঁচাটাও পাওয়া যায়, আমরা হচ্ছে সবাই কাঁচাটা কিনেছি। আর তেঁতুল বিক্রি হচ্ছিল এইখানে, আমি আবার তেঁতুলও নিয়েছি। তেঁতুলের ছড়াটা ছিল আপনার 4টা তেঁতুল 15 টাকা। তো আমি হচ্ছে ওখান থেকে এবার একটু কাঁচা তেঁতুলও নিয়ে নিচ্ছি। আমি কিন্তু টক লাভার না, বাট ওই যে সপহলি করে যা হয় দেখে ভালো লাগলো নিয়ে নিলাম। এখন এই তেঁতুল আমি কী দিয়ে খাবো, কী করবো, আদৌ খাওয়া হবে কি হবে না, বা কাউকে মানে আমি হচ্ছে জানি না যে এটার আসলে মানে কী ভবিষ্যৎ, বাট আমি কিনে ফেলেছি, আমার কিনতে ইচ্ছে হয়েছে, আমি কিনে ফেলেছি। তো এই যে আমরা কিন্তু এখন চলে আসলাম শৈলপ্রপাতে। শৈলপ্রপাতটা দেখলেই না মন খারাপ হয়ে যায়, কারণ আমি যখন ফার্স্ট টাইম বান্দরবন আসি তখন এটা ছিল মনে হয় 2015, 14 বা 15, আমার ঠিক অতটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। এত সুন্দর ছিল, যথেষ্ট পানির হচ্ছে স্রোত ছিল, ঝর্ণা টাইপের একটু একটু ছিল, মানে শৈলপ্রপাত নামটা সার্থক ছিল, ওটা খুব সুন্দর লাগতো তখন। আর লাস্ট কয়েক বছর ধরে যখন যাচ্ছি তো মনটাই খারাপ হয়ে গিয়েছে, কারণ একদম কেমন শুকায় গিয়েছে, কেমন একটা যেন হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছুই করার নেই, সব নদী শুকায় যাচ্ছে, তো আর শৈলপ্রপাতের কী দোষ। তো এখানে এই যে দেখলেন বাঁশের যেই মগগুলো, বড় মগগুলোর দাম ছিল 200 টাকা করে, দেখতে বেশ ভালো লাগছিল দেখতে অনেক। কিন্তু আমরা খুব রাশের মধ্যে ছিলাম, কারণ হচ্ছে আমরা আরও অনেকটা রাস্তা আমাদের যাইতে হবে, তো এই জন্য আর ওখানে অতটা সময় হচ্ছে ইয়ে করি না। তাছাড়া আমি এর আগে সাজেক থেকে অনেকগুলো আপনার ওই যে বাঁশের যেই হচ্ছে ওরা চা খেতে দেয়, ওখানকার অথেন্টিক একটা দেখবেন, যারা গিয়েছেন জানেন না, আগে গিয়ে থাকলে যখন যাবেন বুঝবেন আমি কী বলতে চাচ্ছি। তো ওই বাঁশের মগগুলো আমি কাপগুলো অনেকগুলো নিয়ে এসেছিলাম। একটা তো আল্লাহর রহমতে ইউজ কোনো দিন করিনি, উল্টা মানে শুকাই ফেটে ফেটে গেছে, ছত্রাক হয়ে গিয়েছে, মানে খুব ফেলাই দিতে হয়েছে এরকম একটা অবস্থা। তো এই জন্য এখান থেকে আর নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। এখন যাই হোক, আমরা কিন্তু এখন মানে দেবতাখুমের রাস্তাটায় কিন্তু চলে এসেছি। আমি আপনাদেরকে এই রাস্তাটা মোটামুটি হচ্ছে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, আবার অনেকটা বেশি ঢালটালও আছে, মানে কেওক্রাডং টাইপেরই অনেকটা। তো এটা আমি যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও যাদের যাওয়ার ইচ্ছা আছে একটু ভালো করে যাচ্ছে দেখবেন। এই যে যেমন দেখেন এই জায়গাটা পুরাটাই কিন্তু কাঁচা, হেডিং বোম না কি বলে, যে ইটের একটা রাস্তা। তো আপনারা দেখতে থাকেন। আমি বান্দরবন শহরটা মানে হচ্ছে ক্যাপচার করেছি, বাট অ্যাড করলাম না, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করতে চাইলাম না। তো শহরের হচ্ছে মানে যেই দৃশ্যগুলো আমি ধারণ করেছিলাম সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। মোটামুটি যেগুলো দেখলে আপনাদের একটু হলেও উপকারে লাগবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাগুলো আপনারা একটু খেয়াল করে দেখতে থাকেন।
আমরা আমাদের গাড়িগুলো পার্কিং কোথায় করলাম আপনারা তো দেখলেন। এখন গাইড নিয়ে আমরা চলেছি দেবতাখুমের উদ্দেশ্যে। এই রাস্তাটা এতটাই মানে হচ্ছে বিপজ্জনক এবং এতটাই হচ্ছে কষ্টদায়ক, তো এখানে ভিডিও শ্যুট করা খুবই মানে কষ্টের ছিল। আমার হাজব্যান্ড তো আমাকে মানাই করছিল যে এখানে ক্যামেরাটা মানে ফোন টোন আর কি বের করো না, এখানে তুমি পড়ে যাবা, তুমি প্রতিটা স্টেপ দেখে দেখে ফেলো। তো আমি আসলে চাচ্ছিলাম যে একটু মেমোরি করে রাখতে, আমি এরকম একটা জায়গায় যাব, একটু মেমোরি না রাখলে কেমন হয়। তো যতটুকু পেরেছে আপনাদের জন্য আসলে মেমোরি রাখার আমি এখানে ট্রাই করেছি। আর হচ্ছে যেগুলো পারিনি সেখানকার ছবিগুলো আমি আপনাদের সাথে আসলে অ্যাড করে দিচ্ছি, কারণ সব জায়গায় আসলে সম্ভব হয় না যে আমি ক্যামেরা বের করে শ্যুট করব, কারণ আমি আপনারা খুব ভালো করেই জানেন যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবারও না। আর আমি মানে এরকম না যে আমি খুব সেট আপ নিয়ে হচ্ছে ভিডিও করি। জাস্ট আমি আমার হচ্ছে হাতে থাকা ফোনটা দিয়েই ভিডিও করি, আর মেমোরি রাখার জন্যই ভিডিওগুলো আসলে মূলত আমি করে এই চ্যানেলটাতে আপলোড দিই। তো এতটা রিস্ক নিয়ে আসলে আমার জন্য সম্ভব হয়নি। আর আপনারা যেহেতু অনেকেই জানেন যে আমি অসুস্থ ছিলাম, তো আমি আসলে কিছু জায়গার আমি ক্লিপ নিতে পারিনি, সেসব জায়গার আমি আপনাদের সাথে ছবি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা হচ্ছে সেগুলোই হচ্ছে দেখেন এবং এনজয় করেন। আমরা এই যে এখন ঘুরে ফিরে রওনা দিতে দিতে অনেকটাই সন্ধ্যা হলো। রাস্তাটা মারাত্মক খারাপ ছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আসলে আর একটু আর্লি বের হতে পারলে ভালো হতো, বাট আমাদের আসলে অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমরা সেই বগা লেক থেকে কিন্তু রওনা দিয়েছি। ঠিক আছে, আপনারা এটা গুগল ম্যাপ করলে আন্দাজ করতে পারবেন যে ঠিক কত দূর থেকে আমরা এসেছি। যারা আসে সাধারণত দেবতাখুমে, ওনারা সাধারণত বান্দরবনে এক নাইট স্টে করে পরের দিন সকালে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে আমরা বগা লেক কেওক্রাটানে ছিলাম এবং সেখান থেকে রওনা দিয়েছি। সো আমাদের জন্য একটু আসলে টাফই হয়ে গিয়েছে। তো এই যে যেতে যেতে ওনাদের লোকাল যে পাড়া আর ওখানে যেই মানুষজন থাকেন ওনাদেরকে দেখলাম একটু, তা ভালো লাগছিল আর কি। এক একটা সোসাইটি এক এক রকম, এক এক জায়গায় মানুষ এক এক রকম, তাদের কালচার এক এক রকম, তাই না? আমি সব কালচারকেই সম্মান জানাই, সব কালচারের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। আমি কখনোই কাউকে কোনো দিনই ছোটো চোখে দেখি না, আর আল্লাহ যেন আমাকে অতটা ছোট কখনোই না করে যে আমি কাউকে ছোট করে দেখার মানে শুরু করব। আমি সব প্রতিটা মানুষ, প্রতিটা ধর্ম, প্রতিটা জাতি গুরুত্বই আমার কাছে সম্মানের, এবং আমি প্রতিটা ধর্ম, প্রতিটা জাতির মানুষকে আমি শ্রদ্ধা করি। প্রতিটা সমাজের প্রতিটা স্তরের মানুষের প্রতি আমার সম্মান সবসময়ই থাকে। তো এখানে যে একটা ঘটনা ঘটেছিল দেখেন, এই যে ছাগলের বাচ্চাটার মুরগিটা কিছুতেই সরছিল না। হ্যাঁ, গাড়ির সামনে বসে আছে, তা বসে আছে, ওরা ভয়ও পাচ্ছে না। তারপরে আমি হচ্ছে একটু ভাবছিলাম যে আশেপাশে যারা আছে ওনারা যদি একটু হেল্প করতো, তাড়িয়ে দিত, তাহলে তো ভালো হতো। নাহলে তো আমরা কতক্ষণ এভাবে আটকায় থাকবো, আর আমাদেরকে না হলে নিচে নেমে হয়তো বা তাড়াতে হবে, সেটাও একটু মানে কেমন দেখা যায় না? কারণ সবাই তো সমান না, তাই না? কে কী ভাবে, কে কী মনে করবে, এটারও একটা মাথায় থাকে। তো দেখছি না, এই আন্টিটা আসলো এবং উনি তাড়াই দিল। আমার খুব ভালো লাগলো যে না, উনি হেল্প করেছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই যে আমরা কিন্তু এখন যাইতে যাইতে দেখেন অনেকটাই রাত হয়ে যাবে। তো আমরা এরপরে এখন আমরা কিন্তু বান্দরবন যে হর্টিকালচার সেন্টারে এর আগে আমি ছিলাম, আমার চ্যানেলে দেখবেন ভিডিও আছে, হর্টিকালচার সেন্টারেই থাকবো, কারণ ওখানকার যেই আছে প্রধান, উনি হচ্ছে আমাদের এই ট্যুরে আমার মানে হাজব্যান্ডের যে একটা কলিগ আছেন ওই ভাইয়ার হচ্ছে রিলেটিভ। তো ওই ভাইয়ার সুবাদেই কিন্তু এর আগেও আমরা হর্টিকালচার সেন্টারে ছিলাম, এইবারও থাকবো, এবং ব্যাপক একটা আয়োজনও আমাদের হয়েছে। আমরা রাত্রে অনেক এনজয় করেছি, মজা করেছি, সেগুলো ছোটো ছোটো করে অল্প অল্প করে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর আজকে আমাদের গ্রুপের এক ভাইয়ার বার্থডে ছিল, সেই বার্থডেটাও আমরা সেলিব্রেট করব ছোটোখাটো করে। তো সবটাই আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব। তো এই যে দেখেন, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম এখন একটা রিসর্টে। এই রিসর্টটা খুব সুন্দর। আমাকে আমাদের গ্রুপের এক ভাই বলছিল যে ভাবি, যদি দিনের বেলায় আসতে পারতাম তাহলে আপনি এটা সৌন্দর্য আরও উপভোগ করতে পারতেন। এটা সত্যিই অনেক সুন্দর একটা লোকেশন এবং খুব সুন্দর। তো এখানে আমাদের দুপুরে লাঞ্চের কথা ছিল, আমাদের অর্ডারও করা ছিল, আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছিলাম বুকিং দিয়ে, কিন্তু আমরা পরে ওনাদের জানিয়ে দিয়েছি যে আমরা তো লাঞ্চে আসলে অ্যাটেন্ড করতে পারবো না,
এই যে রিসর্টের নাম হচ্ছে টং রিসর্ট, আপনারা সার্চ দিয়ে লোকেশনটা দেখে নেবেন, টং রিসর্ট। তো এই জায়গাটাতে আমাদের দুপুরে লাঞ্চের কথা ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আমরা আসলে দেবতাখুম থেকে মানে টাইমে মিলাইতে পারিনি, এই জন্য আমরা লাঞ্চটা ডিনারে শিফট করে নিয়েছি। তো আমরা এখানে এখন সবাই মিলে ডিনারটা এনজয় করব। আমার কাছে এই জায়গার পরিবেশটা খুবই ভালো লেগেছে। আমাদের গ্রুপের 2জন ভাইয়া এর আগে নাকি এই রিসর্টে থেকেছেন, ওনারা স্টে করেছেন, তো আমারও ইচ্ছা আছে কোনো একবার এখানে স্টে করার, ইনশাল্লাহ দেখি কি হয়। তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি রিসর্টটা একটু হালকা পাতলা করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন রেস্টুরেন্টের উপরে 2 বা একটা রুম আছে, আর নিচে কিন্তু কটেজ আকারেও অনেকগুলো আছে ওনাদের। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এর আগেও বহুবার বান্দরবনে এসেছি, বাট এই রিসর্টটা সত্যিই আমার কাছে মানে খুব ভালো লেগেছে, এবং আমি প্রথমবারই আসছি এই রিসর্টে। তো আমরা এখানে অনেক রকম খাবার আইটেম করেছিলাম। এই যে আপনার তুজা, ওই যে সবজি সিদ্ধ পাহাড়িরা খায় যেটা মরিচের ভর্তা দিয়ে, তারপরে ব্যাম্বো চিকেন ছিল, তারপরে ভাইয়ারা এক ধরনের এগ ফ্রাইয়ের কথা বলেছিল, সেই এগ ফ্রাইটা ওনারা নাকি বুঝেনি নাকি জানি না, ওনারা আমাদের নর্মাল অমলেট দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ব্যাম্বো চিকেন ছিল 3টা, তো হচ্ছে ডাল ছিল। এত খাবার অর্ডার করে ফেলেছে, আর আমাদের সবারই আসলে খোরাক খুবই কম, তো লাস্টে সব ঠেলাঠেলি যে কে কোনটা শেষ করবে। তারপরে ভাইয়ারা মজা করে বলতেছে আচ্ছা আমি এটা শেষ করছি, আপনি ওটা শেষ করেন, এরকম একটা ব্যাপার স্যাপার। আর আমি তো ভাই এমনি ডেঙ্গু থেকে উঠেছি, যাদের ডেঙ্গু হয় তারা জানেন, সামান্য জ্বর হলেই মুখে স্বাদ চলে যায়, ডেঙ্গু হলে তো মারাত্মক ব্যাপার। তো আমি তো আসলে এই ট্যুরে তেমনভাবে কিছুই খেতে পারিনি, অনেক কিছুই দেখা যায় রাস্তা থেকে স্ট্রিট ফুড কিনে নিয়েছি খাবো বলে, বাট কোনোটাই সেভাবে খেতে পারিনি। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ যে ট্যুরটা ভালোভাবে কমপ্লিট হয়েছে, কারণ এই ট্যুরে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের কারণে, আমি না গেলেও যাবে না এটার জন্য ওর মুখের দিকে তাকিয়ে আমি গিয়েছি। আর সবসময় আমি দোয়া করছিলাম যে আল্লাহ আমার জন্য যেন ট্যুর নষ্ট না হয়, কারণ শুধু তো একজন না, এখানে অনেকজন মানুষ গিয়েছে, আর একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় বাকিদের ট্যুরটা কিন্তু অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। এটা আমি কখনোই চাইনি। আমার লাইফের একটাই মানে মেইন একটা গোল আছে যে আমার কারণে কেউ যেন কখনো ক্ষতিগ্রস্ত বা বিপদে না পড়ে। তো যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ যে ট্যুরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। তো আমরা কিন্তু হর্টিকালচারে চলে এসেছি। এখানে সবচেয়ে ভালো রুম যেটা ভিভিআইপি রুম যেটা, সেই রুমটাই আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমি এই রুমের ভিডিও করে রেখেছি, এখন ভ্লগটা বড় হয়ে যাবে বলে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম না। কখনো যদি সম্ভব হয় আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করে দিব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বান্দরবন মার্কেটে টেস্টি ট্রিটের উদ্দেশ্যে, কারণ এখানে এসেছি আমরা আমাদের হচ্ছে গ্রুপে যে ভাইয়ার আজকে হ্যাপি বার্থডে, তার জন্য আমরা একটা বার্থডে কেক নিলাম। আর এখানে দেখলাম বিন্নি চালের ভাপা পিঠা তৈরি হচ্ছে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি একটু এটা খেতে চাই, তো আমার হাজব্যান্ড বললো খাও। তো আমরা হচ্ছে এখানে একটু মানে আমরা বলতে আমি আর একটা কলিগ ভাইয়া খেয়েছে, আমার হাজব্যান্ড খায়নি, তো আমরা এখানে খেলাম। আর এই যে রাতের ফাটাফাটি আয়োজন, এই আয়োজনটা করা হয়েছিল হর্টিকালচার সেন্টারে। এখানে ছিল পাহাড়ি মোরগ, পাহাড়ি দেশি মোরগ, আর হচ্ছে হাঁসের মাংস, আর এটা ছিল মাশরুমের একটা সবজি। তো এটা দিয়ে আমরা রাতের ডিনারটা মজা করেই করলাম। আমি তো একেবারেই খেতে পারিনি, আমার প্লেটে তো দেখছেন কত সামান্য সামান্য জিনিস, তাও আমি পুরাটা শেষ করতে পারিনি। তো হচ্ছে যাই হোক, পরের দিন সকাল একদম সকালবেলায় আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তার মধ্যে আবার ছোট্ট করে একটু প্ল্যান হয়ে গেল যে আমরা পতেঙ্গা সি বিচটাতেও একটু ঘুরে যাব। তো এখন আমরা সকালবেলায় উঠেছি। হর্টিকালচার সেন্টারটা আমি এর আগেও আপনাদেরকে আমার আগের বান্দরবনে যে সিরিজ আছে সেখানে আমি খুব সুন্দর করে ঘুরে দেখিয়েছি, চাইলে আপনারা আমার চ্যানেলে সার্চ দিয়ে সেটা দেখে আসতে পারেন। আর এখানে আমি খুব সামান্য করে অল্প অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগছিল চারিদিকে গাছপালা। তবে আমি এর আগে যখন হর্টিকালচার সেন্টার এসেছিলাম তখন ফুলের গাছ আরও বেশি ছিল, এখন হয়তো বা আমরা সেই সিজনটাতে আসিনি, বা হচ্ছে আমার মনে হয় সামনে আসবে সেই সিজনটা যখন অনেক ফুলের গাছ হবে, কারণ ওনারা অনেক চারা টারা অনেক কিছুই যে করে রেখেছে, যেগুলো এখনও বড় হয়নি বলে ওই সৌন্দর্যটা আসলে বোঝাচ্ছে না। বাট আমার আগের যেই সিরিজ, সেই সিরিজে গেলে আপনারা দেখবেন ফুল আর ফুল, মনে হচ্ছিলো যে ফুলের রাজ্যে চলে এসেছি। তো এই যে সকালবেলায় একটু চারিপাশটা আমি একটু আপনাদেরকে ভিডিও করে একটু হালকা পাতলা যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করছি। আমার কাছে খুব ভালো লাগছিল, এত সুন্দর করে পাখি ডাকছিল। এই জায়গাটা মূলত আমি পাখির ডাকটা ধারণ করেছিলাম, বাট এখন আসলে ভয়েস ওভারের সময় এটা আর কি বোঝা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না, বাট আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। তো চলেন আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই।
তো আমি আবার এখান থেকে কিছু ফুল কিনে নিলাম। ভাইয়াটা টাকা নিতে চাচ্ছিল না, তারপর আমার হাজব্যান্ড ওনাকে পে করে দিয়েছে। কারণ হচ্ছে আমি এটা যে কিনেই নিতে চেয়েছিলাম, ফ্রি হলে তো কখনোই নিতাম না। গাছে ফুলগুলো আমার খুব ভালো লাগছিল। তো উনি আমাকে বলছিল যে ম্যাম আপনি তো পুরো ফোটা ফোটা ফুল নিচ্ছেন, ঢাকায় যাইতে যাইতে এগুলো কিন্তু ঝরে যাবে। তারপর আমি বললাম যে দেন ভাইয়া, দেখতে আসলে ভালো লাগছে, এগুলোই নিই। তবে আমার আসলে পরে মনে হয়েছে যে একটু কলি কলি আলা ফুলগুলো নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল। তাহলে কারণ আমি একটা ফুল নিয়েছিলাম একটু কলি কলি ছিল, সেটা ঢাকায় আস্তে আস্তে ফুটে গিয়েছে, আর যেগুলো ফোটা ফুল ছিল সেগুলো অনেকটাই ঝরে গিয়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এখানে কর্ণফুলী যে টানেল আছে ওই টানেলের ওখানে একটা রেস্টুরেন্টে একটু নাস্তা করে নিলাম। ওনাদের নাস্তাটা কিন্তু অনেক ভালো ছিল, মজাই ছিল নাস্তাগুলো। আর ওখান থেকে একটু সিঙ্গারাও কিনে নিয়েছিলাম, সিঙ্গারাটাও মজা ছিল। তারপরে এখন এই যে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তবে মাঝখানে আমরা একটু পতেঙ্গাতেও থামবো, ওখানে একটু সি বিচটা একটু ঘুরে ফিরে দেখবো। কারণ ভাইরা সবাই বলছিল যে সমতল টু পাহাড় একটু ভ্রমণটা বেশ ভালোই হবে। একদম পাহাড়ে গিয়েছিলাম সর্বোচ্চ মানে চূড়াতে বাংলাদেশের, আবার একদম সর্বনিম্নে সমতলে সি বিচেও আসছি। তো এইভাবে আর কি একটু ওখানেও নামা হলো। আপনাদের সাথে সবটাই শেয়ার করব অল্প অল্প করে, আপনারা দেখতে থাকেন। এখানে আবার এই যে এই বেলুনগুলো ফুটাতে আমার ভাগ্নে, আমার হাজব্যান্ড ওরা খুবই ভালোবাসে, ওরা সবাই আবার এই বেলুনগুলো ফুটালো। আমাকে খুব ফোর্স করছিল, আমার জামাই বললো যে হচ্ছে তুমিও ফোটাও তুমিও ফোটাও। ধরছি না, আমি এগুলো ফুটাবো না, আমার এমনি শরীর ভালো নেই আর আমার অত ভালোও লাগে না। তো আমার হচ্ছে হাজব্যান্ড, তার কলিগ, তারপর আমার ভাগ্নে, ওরা হচ্ছে সবাই ফুটালো, এনজয় করলো। তো এই ট্যুরটা ছিল একটু ভিন্ন রকমের একটা ট্যুর। আমি খুব অসুস্থ ছিলাম, অসুস্থতা নিয়েই ট্যুরটা করেছি। তারপরও আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ ট্যুরটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। যারা আমার হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অলরেডি দেখেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। আমি সবসময় অথেন্টিক ভিডিও এখানে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আমার মেমোরিগুলোই এখানে আসলে ক্রিয়েট করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।